ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব 23শে জানুয়ারি ভারতবর্ষের রাজনৈতিক ক্ষেত্রে ভারতের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে এবং ভারতবর্ষের স্বাধীনতার পর ভারতবর্ষের জনজীবনে এই 23শে জানুয়ারি দিনটার তাৎপর্য কী। তোমরা একথা জানো, 1897 সালে 23শে জানুয়ারি সুভাষচন্দ্র বসু উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন এক সম্ভ্রান্ত পরিবারে, এক অভিজাত পরিবারে। শিক্ষিত, সচেতন, আর্থিক দিক থেকে উন্নত একটা পরিবারের সন্তান হলেন সুভাষচন্দ্র বসু। তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির আইসিএস পরীক্ষাতে চতুর্থ স্থান অধিকার করেও তিনি চাকরি করেননি, কারণ ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে তিনি আপোষহীন সশস্ত্র সংগ্রাম করেন। সুভাষচন্দ্র তিনি পেয়েছিলেন তার ভাই সতীশচন্দ্র, শরৎচন্দ্র, সুধীরচন্দ্র, সুনীলচন্দ্র বসুকে। পিতা জানকীনাথ বসু, মাতা প্রভাবতী দেবী। তিনি 1921 সালে গান্ধীজির সঙ্গে দেখা করেন। 23শে জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যাদের নাম স্মরণীয় তাদের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন সুভাষচন্দ্র বসু। তিনি নেতাজি নামে অভিহিত হয়েছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু রাজনৈতিক ক্ষেত্রে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাই তার জন্ম তারিখটা বিশেষ তাৎপর্যপূর্ণ। কিন্তু তার মৃত্যুর তারিখ আমরা কেউ জানি না। ভারত স্বাধীনতার পরে ভারত সরকার তার মৃত্যুর তারিখ, তার মৃত্যুর রহস্য আন্তরিকভাবে উদ্ধার করবার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ভারত সরকারে যারা ক্ষমতায় এসেছেন তাদের ইডিওলজি আর সুভাষচন্দ্রের ইডিওলজির মধ্যে সংঘাত ছিল। সুভাষচন্দ্র আন্তরিকভাবে দেশ মাতাকে, ভারতবর্ষকে, ভারতবাসীকে পরাধীনতার হাত থেকে মুক্ত করতে চেয়েছিলেন। তার দেশপ্রেমের মধ্যে কোনো খাদ ছিল না, খাঁটি দেশপ্রেম। কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে জাতীয়তাবাদী আন্দোলনের ক্ষেত্রে যারা অন্যান্য নেতা ছিলেন তাদের মধ্যে দেশপ্রেমের ঘাটতি ছিল, দেশপ্রেম তাদের খাঁটি ছিল না। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে একজন যদি আপোষহীন সংগ্রাম করেন, একজন যদি দেশ মাতার কথা সত্যিকারে ভাবেন, তিনি কোনো শত্রুর সঙ্গে তিনি আপোষ করেননি এমন ভাবনা যদি একজন ভাবেন, তার উত্তরে আমরা এইটাই বলবো, 23শে জানুয়ারি যিনি জন্মগ্রহণ করেছিলেন সুভাষচন্দ্র বসু, তিনি। সুভাষচন্দ্র বসু
ভারতবর্ষের স্বাধীনতার জন্যে আন্তর্জাতিক ফোরামকে ব্যবহার করেন। ভারতের জাতীয় কংগ্রেস ভারতের স্বাধীনতার জন্যে আন্তর্জাতিক ফোরামকে ব্যবহার করতে পারেনি, ব্যর্থ হয়েছে। তবে স্বাধীনতা যখন হয়েছে তখন আন্তর্জাতিক প্রভাব ভারতের স্বাধীনতার লাভের ক্ষেত্রে ছিল, একথা ঠিক। কিন্তু ভারতবর্ষের জাতীয় নেতৃবৃন্দ ভারতের স্বাধীনতার জন্য ব্রিটিশ সাম্রাজ্যবাদী শোষক অত্যাচারী শাসক শ্রেণীর সঙ্গে বোঝাপড়া করেছেন। তারা ব্রিটিশ শক্তিকে শত্রু না ভেবে মিত্র হিসাবে চিহ্নিত করেছেন। তার বড় প্রমাণ হলো ভারতবর্ষের স্বাধীনতার জন্য ব্রিটিশ পার্লামেন্ট ভারতের স্বাধীনতার জন্য আইন পাশ করেছে। যে শক্তি, যে অত্যাচারী শাসক, উপনিবেশিক সাম্রাজ্যবাদী শাসক 190 বছর ধরে যে ভূখণ্ডের মানুষের উপর অত্যাচার নিপীড়ন চালিয়েছে, অনেক হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, অনেক যুবক যুবতী এই স্বাধীনতার জন্য জীবন দান করেছেন, সেই ভূখণ্ডের উপর যারা এত কিছু ঘটিয়েছে, সেই শক্তির সঙ্গে আপোষ করে ভারতের স্বাধীনতা, ভারতের ক্ষমতা হস্তান্তর করেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি, এটাকে মেনে নিয়েছে। সুভাষচন্দ্র এটা পছন্দ করেননি। সুভাষচন্দ্র যখন গান্ধীজি আইন অমান্য আন্দোলন সংগঠিত করেন, অসহযোগ আন্দোলন সংগঠিত করেন, ভারত ছাড়ো আন্দোলন সংগঠিত করেন, এই সব আন্দোলনের মধ্যে আপোষমূলক মনোভাব ছিল। এই সব আন্দোলনের মধ্যে সংগ্রামশীল জাতীয়তাবাদের ভাবনা ছিল না। সুভাষচন্দ্র আপোষহীন সংগ্রামে বিশ্বাসী ছিলেন। সুভাষচন্দ্র জাতীয়তাবাদী সংগ্রামে বিশ্বাস করতেন। তিনি সশস্ত্র লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ভারতকে স্বাধীনতা অর্জনের চেষ্টা করেছেন। তাই তো তিনি বলেছিলেন, তোমরা ভারতবাসীর উদ্দেশ্যে বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দিব। সুভাষচন্দ্রের আদর্শ ছিল যে ভারতের স্বাধীনতার জন্য রক্ত ঝরবে, যুদ্ধ করতে হবে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে। জাতীয় কংগ্রেস 1885 সালে প্রতিষ্ঠিত হলো। আর সেই জাতীয় কংগ্রেস প্রথম স্বাধীনতার দাবি করল 1929 সালে লাহোরের কংগ্রেসের মিটিংয়ে। এখানে সুভাষ এবং বামপন্থী যুব শক্তির চাপে পড়ে গান্ধীজি পূর্ণ স্বাধীনতার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। আর তার পরের বছর ভারতবর্ষে 26শে জানুয়ারি এই দিনটাকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করেছে কংগ্রেস। এইটুকুই হলো কংগ্রেসের বড় অবদান। সুভাষচন্দ্র বসু কংগ্রেসে ছিলেন, কংগ্রেসে যোগদান করেছিলেন। যখন অহিংস অসহযোগ আন্দোলন গান্ধীজি প্রত্যাহার করলেন, উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলাতে যখন 22 জন পুলিশকে আন্দোলনকারীরা, কৃষকরা, লাঞ্ছিত বঞ্চিত অত্যাচারিত কৃষকরা থানায় অগ্নিসংযোগ করে 22 জন পুলিশকে হত্যা করে, তখন গান্ধীজির খুবই কষ্ট হয়েছিল। গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করলেন। সুভাষ বসু বলেছিলেন, এটা ভারতবর্ষের জনজীবনের একটা, জাতীয় জীবনের একটা বিপর্যয়। গান্ধীজি এটা ভুল করেছেন। সুভাষচন্দ্র তখন অল্প বয়স, কংগ্রেসে তার নেতৃত্ব ছিল না। সুভাষ বসু চাপ দিয়েছিলেন যে পূর্ণ স্বাধীনতার দাবি করতে হবে, পূর্ণ স্বাধীনতার দাবি ছাড়া ভারতকে স্বাধীন করা যাবে না। কংগ্রেস স্বায়ত্তশাসনের দাবি করেছিল। সুভাষচন্দ্রের বসুর মধ্যে বিবেকানন্দের আদর্শ ছিল, সুভাষচন্দ্র বসুর মধ্যে অরবিন্দের জাতীয়তাবাদের আদর্শ ছিল, চিত্তরঞ্জন দাসের আদর্শ ছিল। সুভাষ বসু আপোষহীন সংগ্রাম, সশস্ত্র লড়াইকে অবলম্বন করে ভারতকে স্বাধীন করবার পরিকল্পনা করেন। কিন্তু সুভাষ বসু
কংগ্রেসের মধ্যে থেকেই ভারতকে স্বাধীন করবার চেষ্টা করেছিলেন। তাই তো আমরা দেখব 1938 সালে সুভাষচন্দ্র বসু তিনি কংগ্রেসের সভাপতির পদ অলঙ্কৃত করেছেন হরিপুরা কংগ্রেসে। এই কংগ্রেসে তিনি জয়লাভ করেছেন এবং এই কংগ্রেসে জয়লাভ করে সভাপতি হিসাবে ভারতবর্ষের আগামী দিনের স্বাধীন রাষ্ট্রের যে প্রকৃতি, স্বাধীন রাষ্ট্র কিভাবে সংগঠিত হবে এবং কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্রের স্বাধীন ভারতের রাষ্ট্রের পরিকল্পনা কী হবে তা তিনি উল্লেখ করেছিলেন। কংগ্রেসের অন্যান্য নেতাদের তাতে মাথা ঘুরে গিয়েছিল যে সুভাষ বসু যদি কংগ্রেসে থাকে এবং ভারত স্বাধীন হয় তাহলে কিন্তু সুভাষের কর্তৃত্ব হবে এবং দেশের জনস্বার্থে যেসব পরিকল্পনাগুলো সুভাষ বসু গ্রহণ করেছেন সেগুলো কিন্তু কার্যকরী হলে ভারতের আমরা যারা পুঁজিপতি শ্রেণী, আমরা যারা জমিদার শ্রেণীর নেতা, তাদের আধিপত্য থাকবে না, তাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে। কংগ্রেস ছিল মুষ্টিমেয় ব্যক্তির দল এবং মুষ্টিমেয় ব্যক্তির একটি দল, জমিদার যোদ্ধার এবং ভারতের শিল্পপতি শ্রেণীর প্রতিনিধিত্ব করেছে কংগ্রেস। তারা কখনোই ভারতের খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষক, শ্রমিক এদের স্বার্থকে দেখেনি এবং এদের জন্য লড়াইও করেনি। সুভাষ বসুর পরিকল্পিত যে রাষ্ট্র ভাবনা, তাতে কিন্তু ভারতবর্ষের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জীবন কিভাবে চলবে, তারা কিভাবে শোষণ মুক্ত হবে, বিদেশি শক্তির হাত থেকে বাঁচার পর ভারত যেটা গড়ে উঠবে, সেখানে দেশীয় যারা শোষক, দেশীয় যারা অত্যাচারী, মুষ্টিমেয় ধনশালী ব্যক্তির যে কর্তৃত্ব ভারতবর্ষে প্রতিষ্ঠিত হবে, এটা কিন্তু বরদাস্ত করা যাবে না। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে কৃষক, শ্রমিক শ্রেণীর স্বার্থ সম্বলিত একটা রাষ্ট্র ভারতবর্ষে গড়ে তুলতে হবে, এই ধরনের সুভাষের ধারণা ছিল। তারপর 1939 সালে ত্রিপুরী কংগ্রেসের সভাপতি হয়েছিলেন গান্ধীজি। এই সভাপতির পদে তার পছন্দ মতো প্রার্থী সীতারামাইয়া দাঁড়িয়েছিলেন। সীতারামাইয়া কংগ্রেসের সভাপতির পদে পরাজিত হন এবং সুভাষ বসু জয়লাভ করলেন। গান্ধীজি বলেছিলেন যে সীতারামাইয়ার পরাজয় মানে আমার পরাজয়। সুভাষ বসু এই বক্তব্যের প্রেক্ষাপটে এবং নেহেরু সহ আরও অনেক নেতৃত্ব কংগ্রেসে তারা বলেছিলেন যে সুভাষচন্দ্র বসু যদি কংগ্রেসের সভাপতির পদে থাকে তাহলে আমরা কংগ্রেস করব না। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসের সঙ্গে মতবিরোধ হয় স্বাধীনতার প্রশ্নে। কংগ্রেস স্বাধীনতা চাইছে না, কংগ্রেস আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে স্বাধীনতা চাইছে। সুভাষের এটা পছন্দ হয়নি। সুভাষ বসু গান্ধীজিকে বলেছিলেন যে ভারতকে স্বাধীন করতে গেলে লাঠি দরকার, ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে যুদ্ধ করা দরকার। সুতরাং ব্রিটিশ সরকারকে পুজো করে নয়, ব্রিটিশ সরকারকে তোয়াজ করে নয়, সাপ যদি মারতে হয় তাহলে লাঠি দিয়ে মারতে হবে, মনসা পুজো দিয়ে সাপ মারা সম্ভব নয়। এই কথা সুভাষ বসু গান্ধীজির উদ্দেশ্যে বলেছিলেন। সুভাষ বসু উপলব্ধি করলেন যে গান্ধীজি তিনি বলছেন যে সীতারামাইয়ার পরাজয় মানে আমার পরাজয়। আমার দলের সদস্য জওহরলাল নেহরু থেকে শুরু করে অনেকেই আমি সভাপতির পদ অলঙ্কৃত করলে তারা থাকবে না। সুতরাং আমি এই দলের সদস্য, আমি এই সভাপতির পদ আমি ত্যাগ করলাম। 1939 সালে তিনি ফরওয়ার্ড ব্লক দল গঠন করলেন। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির কাছে ভারতবর্ষের পয়লা নাম্বার, ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির কাছে ভারতবর্ষের যত মানুষ ছিল তার মধ্যে সুভাষ বসু ছিলেন পয়লা নাম্বার শত্রু। সুতরাং এই শত্রু যে দল গঠন করেছে তার মধ্য দিয়ে ভারতকে স্বাধীন করবে। আন্তর্জাতিক পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে হিটলারের বাড়বাড়ন্ত,
হিটলার মিলিটারি পাওয়ারকে বৃদ্ধি করেছে। নাৎসিবাদী হিটলারের একনায়কত্ব জার্মানির ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে এবং হিটলার ভার্সাই চুক্তির প্রতিশোধ নিতে বদ্ধপরিকর, জার্মানিতে উগ্র জাতীয়তাবাদ সৃষ্টি করেছে। সুতরাং এই মুহূর্তে হিটলার কিন্তু ইংল্যান্ডকে আক্রমণ করবে এবং ইংল্যান্ডের পরাজয় হবে, ইংল্যান্ড দুর্বল হবে, তখন ভারতবর্ষের স্বাধীনতা তারা আপনা আপনি দিয়ে দিবে। এটা কংগ্রেসের উপলব্ধি ছিল। মুসলিম লীগেরও একই উপলব্ধি ছিল। সুতরাং এরা সংগ্রাম করে, লড়াই করে দেশ স্বাধীন করতে চায় না কংগ্রেস। তাই ফরওয়ার্ড ব্লক যখন স্বাধীনতার জন্য লড়াইয়ের প্রস্তুত হচ্ছে, তখন সেই মুহূর্তে তাকে আটক করলো ব্রিটিশ সরকার, সুভাষ বসুকে, এবং মান্দালয় জেলে তাকে আটক করে রাখলো। তার স্বাস্থ্যের অবনতি হয়, তার পরিকল্পনা তৈরি হয় যে এই ভারতবর্ষ থেকে দেশকে স্বাধীন করা সম্ভব নয়। ভারতবর্ষ থেকে দেশকে স্বাধীন করা সম্ভব নয়, এই জাতীয় কংগ্রেসের মধ্য থেকে আমি দেশকে স্বাধীন করতে পারবো না। তাই সে দেশ ছেড়ে চলে গিয়ে বিদেশি শক্তির সাহায্যে ভারতকে স্বাধীন করবার চেষ্টা করেছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন শত্রুর শত্রু আমার মিত্র। এই ভাবনার দ্বারা প্রভাবিত হয়ে তিনি প্রথমে চলে গেলেন কোথায়? প্রথমে চলে গেলেন রাশিয়াতে, সোভিয়েত ইউনিয়নে স্ট্যালিনের সঙ্গে তিনি দেখা করেন, স্ট্যালিনের সহযোগিতা চাইলেন। স্ট্যালিন অপারগ সাহায্য করতে, তখনই তাকে নাৎসিবাদী নেতা হিটলারের সঙ্গে দেখা করতে হয়। হিটলার সুভাষ বসুকে নিজের স্বার্থে ব্যবহার করলেও সুভাষ তাকে কোনো গুরুত্ব দেননি। স্বাধীনভাবে তিনি ভারতকে স্বাধীন করবার চেষ্টা করেছেন। তারপর তিনি জার্মানি সহযোগিতা করতে না চাইলে জাপানে গিয়েছেন। জাপান সহযোগিতা করতে চেয়েছে। জাপানের সহযোগিতা আজাদ হিন্দ ফৌজ গঠন করে এবং সংগঠিত করে সেখানে সেই বাহিনী দিয়ে ভারতকে স্বাধীন করবার জন্য পূর্ব সীমান্তে অ্যাটাক করে, আক্রমণ করে এবং আক্রমণের অগ্রগতি করছে। ভারতের অনেক ভূখণ্ড ব্রিটিশ শাসন মুক্ত করেছিলেন, ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। সুতরাং 23শে জানুয়ারি দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যে ব্যক্তির ইতিহাস পড়লে ভারতবর্ষের মানুষের গায়ে কাঁটা দেয়, গায়ের লোম শিউরে ওঠে, রক্ত টগবগ করে ফুটে ওঠে, সেই মানুষটার ইতিহাস ভারতের পঠন পাঠনের মধ্যে তুলে ধরা হয় না। ভারত সরকার তারপর সুভাষচন্দ্র বসুর তিনি জাপানের সহযোগিতা এবং জাপান শেষ পর্যন্ত আত্মসমর্পণ করে দ্বিতীয় মহাযুদ্ধে। সুভাষের বাহিনী তাও প্রাণপণে যুদ্ধ করে ব্যর্থ হয়েছেন। সুভাষের প্লেন দুর্ঘটনা, বিভিন্ন রহস্যজনক ঘটনার কথা আমরা ইতিহাসে জানি, যার ফলে তার মৃত্যুর দিন আমরা জানতে পারিনি। যাই হোক, সুভাষ বসুর সম্পর্কে আমি বিভিন্ন ভিডিও তৈরি করব। আজকের ভিডিওটা হলো 23শে জানুয়ারির এই দিনটা কেন গুরুত্বপূর্ণ। ভারত সরকার লোক দেখানো, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার লোক দেখানো জন্য এই দিনটাকে পালন করে, কিন্তু ভারতবর্ষের যারা কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, বুদ্ধিজীবী, তাদের এটা বুঝতে হবে যে এই দিনটার তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন যে কংগ্রেসের ভূমিকা ছিল নক্করজনক ভূমিকা, সশস্ত্র লড়াইকে সমর্থন করেনি, আজাদ হিন্দ বাহিনীর সংগ্রামকে সমর্থন করেনি, যে কংগ্রেস সশস্ত্র নৌবিদ্রোহকে সমর্থন করেনি, যে কংগ্রেস শুধু আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে ব্রিটিশ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য ব্যস্ত ছিল। 1942 সালে গান্ধীজি বলেছিলেন, ইংরেজ তুমি মানে এদেশ ছেড়ে চলে যাও, ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? সত্যি কি ভারতকে স্বাধীন করবার জন্য? গান্ধীজির একটা ধারণা ছিল যে নাৎসিবাদী, ফ্যাসিবাদী শক্তি তারা ভারতকে আক্রমণ করবে, তার কারণ ভারতে ইংরেজ অবস্থান করছে, ইংল্যান্ডের সঙ্গে নাৎসিবাদী নেতা হিটলারের সেনার যুদ্ধ হচ্ছে, যুদ্ধে বারবার ইংল্যান্ডকে পর্যুদস্ত করছে। যদি ইংল্যান্ড হেরে যায় তাহলে
এই নাৎসিবাদী বাহিনী ভারতকে আক্রমণ করবে, সেটা আরও ভয়ঙ্কর, সেই সেন্সে গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন। কিন্তু গান্ধীজি কখনোই সশস্ত্র লড়াইকে, সুভাষের আজাদ হিন্দ বাহিনীর লড়াইকে স্যালুট জানায়নি। সর্দার বল্লভভাই প্যাটেল উপহাস করেছেন নৌবাহিনীর আন্দোলনকে, সশস্ত্র লড়াইকে। কংগ্রেস কংগ্রেসের মানে গান্ধীজি তিনিও উপহাস করেছেন সশস্ত্র লড়াইকে। সুতরাং তারা ব্যস্ত ছিলেন, ক্রিপস প্রস্তাব দিয়েছিল যে ভারতের ক্ষমতা হস্তান্তর হবে। ক্যাবিনেট মিশন পাঠিয়েছিল ব্রিটিশ সরকার ভারতে ক্ষমতা হস্তান্তরের জন্য। ভারতবর্ষের জাতীয় কংগ্রেস গাছে কাঁঠাল গোপে তেল, এই পরিকল্পনা করেছিলেন। 1946 সালে যে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করলো ব্রিটিশ সরকার, কংগ্রেস বুঝে গিয়েছিল ভারত স্বাধীন হয়ে যাবে। গাছে কাঁঠাল গোপে তেল বলছি কেন? 1947 সালে 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে, আর এই স্বাধীন ভারতের সংবিধান রচনার কাজ তার আগে থেকে শুরু করে দিয়েছে। ব্রিটিশ সরকার বলেছে তোমরা সংবিধান তৈরি করো, গণপরিষদ তৈরি করো। 389 জন সদস্য বিশিষ্ট গণপরিষদ তৈরি করলো কংগ্রেস। একটা সরকারও তৈরি হলো 1946 সালে। ভারত স্বাধীনই হলো না, তার সেই দেশের সংবিধান রচনার কাজ শুরু করে দিল। এর থেকে কি বোঝা যায়? এরা ভারতবর্ষের যিনি প্রকৃত লিডার, যিনি দেশপ্রেমিক, যার খাঁটি জাতীয়তাবাদ ছিল, তাকে সমর্থন করে না? কখনই সমর্থন করে না। জওহরলাল নেহেরু বলেছিলেন যে সুভাষ যদি দেশে ফিরে আসে তাহলে আমি তাকে তরবারি দিয়ে সম্বোধন করব। আমাদের দেশের সাধারণ মানুষ এইগুলো জানেন না বা এগুলো ভাবেন না। তরবারি দিয়ে সম্বোধন করব মানে কি? আমি হত্যা করব। আরেকটা মিন হচ্ছে যে যখন মিত্র শক্তির দেশগুলো ফ্যাসিবাদী নস্যিবাদী শক্তির পক্ষে যারা, তাদেরকে ফাঁসি দিয়েছিল দ্বিতীয় মহাযুদ্ধে, যারা যারা অক্ষশক্তির দেশ, তারা পরাজিত হয়েছিল। মিস্টার তোজোর ফাঁসি হয়েছিল, হিটলার আত্মগোপন করেছিলেন, আর আর মুসোলিনি তার গণপিটুনিতে মারা যান, তিনি যেহেতু এক না একতান্ত্রিক সরকার ছিলেন। ভারতবর্ষের অনেক মানুষ মনে করেন যে সুভাষ ফ্যাসিবাদী নাৎসিবাদী। ভারতের কমিউনিস্ট পার্টিও বলেছিল যে ফ্যাসিবাদী নাৎসিবাদী, তারা এই ভুল সংশোধন করে নিয়েছে। সুভাষ বসু কিন্তু ফ্যাসিবাদকে সমর্থন করবার জন্য জার্মানিতে যাননি, জাপানে যাননি। তিনি কোনো উপায় না দেখে তিনি সমাজতান্ত্রিক একটা দেশ, সোভিয়েত নেতা স্ট্যালিনের সহযোগিতা চেয়েছিলেন এবং দেশকে স্বাধীন করতে হবে। তিনি কেন যাবেন না জার্মানিতে, কেন যাবেন না জাপানে দেশকে স্বাধীন করবার জন্য? ভারতবর্ষের জাতীয় নেতারা তাকে স্থান দেননি, তাকে গুরুত্ব দেননি, তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন। সুভাষ বসুকে কমিউনিস্ট তারা সমর্থন করতে পারছে না, তার কারণ সোভিয়েত ইউনিয়নের ভয় ছিল, ব্রিটিশ ধনতান্ত্রিক গণতান্ত্রিক রাষ্ট্র তার শত্রু, অন্যদিকে ফ্যাসিবাদ নাৎসিবাদী শক্তি সমাজতন্ত্রের শত্রু। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে সুভাষকে সাহায্য করার প্রতিশ্রুতি স্ট্যালিন দিতে পারেননি, কোনো উপায় ছিল না। সুতরাং এই একটা ব্যক্তিত্বকে ফ্যাসিবাদী বলা ঠিক নয়। যিনি ভারতবর্ষের সাধারণ মানুষের কাছে সবথেকে প্রিয় ব্যক্তিত্ব, সবথেকে খাঁটি দেশপ্রেমিক মানুষ, সবথেকে আদর্শ জাতীয়তাবাদী, তাকে এইভাবে ছোট করা, ভারত সরকার তার পঠন পাঠনে সুভাষ বসুর কথা বেশি তুলে ধরে না, সিলেবাসেও বেশি আলোচনা নেই। তার কারণ এই আলোচনা করলে শাসক শ্রেণী, আজকে ভারতবর্ষ স্বাধীনতার পরে যারাই ক্ষমতায় গিয়েছে তারাই সুভাষ বসুর মৃত্যুর রহস্যটাকে চেপে রাখার চেষ্টা করেছে, সুভাষ বসুকে নিয়ে বেশি ঘাটাঘাটি করে না।
একটু লোক দেখানো ঘাটাঘাটি করে, তার কারণ জনমত হলো সুভাষ বসুর পক্ষে। তাই আমরা বলবো এই ভারত সরকার যেটা এটাকে জাতীয় দিবস হিসাবে পালন করেছে, কি রাজ্য সরকার এটাকে পালন করে, এগুলো লোক দেখানো ছাড়া আর কিছুই নয়। তাই ভারতকে স্বাধীন করবার ক্ষেত্রে ভারতের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে সুভাষ বসুর চিন্তা, সুভাষ বসুর আদর্শ চিরস্মরণীয়। 23শে জানুয়ারি মানুষের কাছে চিরস্মরণীয়। কিন্তু একটাই দুঃখ, তার মৃত্যুর রহস্য ভারত সরকার উদ্ঘাটন করল না। এই করল না মানে কি, এটা পরিকল্পিতভাবে সুভাষ বসু, তার কারণ ভারত সরকারের প্রথম প্রধানমন্ত্রী তিনিই বলেছিলেন যে সুভাষচন্দ্র বসু যদি দেশে ফিরে আসে তাহলে আমি তরবারি দিয়ে সম্বোধন করব, মানে তরবারি দিয়ে হত্যা করব। আরেকটা কথা, সেই সময়ে সুভাষ বসুর মৃত্যুর রহস্যের ঘটনা বা গল্প তৈরি না হলে সুভাষ বসুকে ভারত সরকার ধরিয়ে দিয়ে তার ফাঁসির ব্যবস্থা করত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই আমরা ভারতবর্ষের স্বাধীনতার ক্ষেত্রে কংগ্রেসের নক্করজনক নেগেটিভ রোল। কংগ্রেস ভারতবর্ষের বিপ্লবী আন্দোলনকে সমর্থন করেনি। বিপ্লবীদের রাস্তা ভুল থাকতে পারে, তাদের পথ ভুল থাকতে পারে, কিন্তু তারা যে দেশের জন্য প্রাণ দিয়েছেন, দেশের প্রতি তাদের যে ভালোবাসা কংগ্রেসের কোনো নেতার ছিল কিনা সে বিষয়ে সন্দেহ আছে। এই বলে আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম।